কিছু, কিছু জিনিস আছে যা কখনোই না আপনি জোর করে পাবেন না। যেমন ধরেন সম্মান, আদর, ভালোবাসা। এই জিনিসগুলো আপনি যতই কারো কাছ থেকে জোরাজুরি করে আদায় করতে চান, সেটা কিন্তু কখনোই আসবে না মন থেকে যদি সে আসলেই না চায়। আবার জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের সাথে মনে হয় যে আমার কঠিন বন্ধুত্ব হবে। আমি তাকে অনেক পছন্দ করি এবং সেও আমাকে অনেক পছন্দ করে, বন্ধু হিসেবে অনেক শ্রদ্ধা করে। কিন্তু যখনই দেখা গেল আপনার দিক থেকে আপনি তার জন্য যথেষ্ট করতে পারছেন না, দেখবেন সাথে সাথে আপনাকে আস্তে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন বুঝতে হবে এটা আসলে স্বার্থর সম্পর্ক ছিল। যতক্ষণ আপনি করতে পারবেন ততক্ষণ আপনি আছেন, যখনই আপনি একটু কম করবেন তখন সেখান থেকে সে বিদায় হয়ে যাবে। সোনা পাখি, তুমি কেন আমার কফি বানিয়ে দাও সব সময়? মামা মজা করো তাই। অনেক মজা হয়। কত সুন্দর কফি বানানো শিখে গেছে। ও সোনা, তুমি কি একটু কফি খাইতে চাও নাকি কোনো সময়? না, কেন মা? এখন আমি কফি বানাইতে পারবো কিন্তু খাইতে পারবো না তো। কেন পারবো না? বেবি তাই। বেবি তাই, ঠিক বলছো। তাহলে তুমি কবে খাইতে পারবা? বড় হইলে। আচ্ছা, তুমি দেখো ওটা পড়ে না যায় আবার ওখান থেকে টুকুস করে। সানায়া যখন প্রথম স্কুল শুরু করে না, আমি খুব টেনশনে ছিলাম যে সাফনের সাথে যে স্কুলে পাঠাচ্ছি, দুই ভাই বোন না জানি ঝগড়া করে না কি হয়। কিন্তু ওই যে সাফনকে বলে দিছিলাম যে বোনকে হাত ধরে স্কুলে নিয়ে যাবা, তারপর থেকে কিন্তু আমার সাফন প্রতিদিন বোনকে হাত ধরে স্কুলে নিয়ে যায়। মাশাআল্লাহ, আমার সাফনটা যে কবে এত সুন্দর বড় হয়ে গেল, এত বুঝদার হয়ে গেল, বুঝতেই পারলাম না। আপনারা তো জানেন যে আমি একটা ইংলিশ কোচিং ক্লাসে সেখানে আজকে আমার স্টুডেন্টদেরকে চিন্তা করছি সুহানার সাথে মিট করাই দিব। ওনারা প্রায় প্রতিদিনই বলে, যখনই দেখা হয় যে সুহানাকে একটু দেখবে, তাই ভাবলাম আজকে ক্লাস শুরুর আগে ওনাদের সাথে একটু মিট করাই দেই, তারপরে আবার বাবার সাথে বাসায় পাঠাই দিব। আর তাছাড়া সুহানা এখনো ওরকম কোল বোঝে না, মানে এই যে মায়ের কোল না অন্য কারো কোল, ওই কোলে গেলে কান্নাকাটি করতে হবে, এইসব জিনিস এখনো বোঝে না। আমার স্টুডেন্টরা কিন্তু সবাই আমার চাইতে বয়সে অনেক বড়। ওনাদের সবার বয়স প্রায় 80+, চিন্তা করা যায় 80 বছরেরও বেশি। যদিও তারা আমার স্টুডেন্ট, কিন্তু তাদের প্রত্যেকের বয়স কিন্তু আমার চাইতে অনেক বেশি। ওনাদের সবার বয়সে বলতে গেলে 80+। আর ওনারা সবসময় আমার কাছে গল্প করেন যে ওনাদের যে নাতি নাতনি আছে তাদের বয়সও কিন্তু 30-35-এর উপরে। সুহানাকে দেখে সবাই খুব সুন্দর করে সুহানার সাথে ছবি তুলে রাখছে, আর বারবার বলতেছিল যে দাঁড়াও দাঁড়াও একটু বসে নেই, না হলে দেখা যাবে যে যদি ও পড়ে টরে যায়। সেই কবে যে এত ছোট বাবু কোলে নিছি সেটা তো ভুলেও গেছি। জাপানের বয়স্ক কোনো মানুষকে দেখলেই না আমার খালি ওবাচানের কথাই মনে পড়ে। মনে আছে আপনাদের ওবাচানের কথা? ওনাকে ম্যাক্সিমাম টাইমে না ইদানিং ফোনে পাওয়া যায় না, মাঝে মাঝে ফোনে পাই, তখন হাই হ্যালো হয়। এত দূরে বাসা যে ওনাকে যে দেখবো সেটাও করতে পারি না। আপনারা সবাই ওবাচানের জন্য অনেক দোয়া করবেন, উনি যেখানেই থাকে যেন ভালো থাকে আর সুস্থ থাকে। ক্লাস শেষ করে বাসায় এসে দেখি একটা খুব সুন্দর পার্সেল আসছে, সেটাও ফুকুই থেকে। আজকে ওবাচানের কথা খুব মনে পড়ছিল, আর আজকেই ফুকুই থেকে একটা পার্সেলও চলে আসছে। আমরা আমাদের জীবনের প্রথম সংসার শুরু করি ফুকুইতে, আর জাপানে আসার পরে বেশ লম্বা একটা সময় আমাদের ফুকুইতেই থাকা হয়, প্রায় 8 বছর। ফুকুইয়ের রাস্তাঘাট, ওখানকার মানুষজন, সবকিছু পরিবেশ মিলে আমাদের এত পছন্দের একটা শহর। আমরা এখনো যখন গল্প করি আমাদের ম্যাক্সিমাম গল্প ঘুরতে ঘুরতে ওই ফুকুইতে যেয়েই শেষ হয়। একদম কান্ট্রি সাইডের ছোট্ট একটা শহর, কিন্তু খুবই মায়া ভরা, আর সবাই সবার সাথে অনেক বেশি আন্তরিক। ওখানে এত বেশি বাঙালি কমিউনিটি ছিল না, খুব হাতে গোনা কয়েকটা মানুষই ছিল, তার মধ্যে ম্যাক্সিমামে ছিল স্টুডেন্ট, যারা আসার পরে অনেক স্ট্রাগলের লাইফ লিড করে, তারপরও কিন্তু যখনই সময় পায় একজন আরেকজনের সাথে দেখা করে। খুব ভালো কিছু সময় আমরা ওখানে কাটিয়েছি। আর সেরকমই একটা ছোট ভাই আর ছোট বোন আমাদের ফুকুইতে আছে, যারা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ভালোবাসে আমাদের সবাইকে। সুহানার জন্য খুবই সুন্দর কিছু গিফট পাঠাইছে। সুহানার আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের সুহানাকে পরাই দিছি সেই বিউটিফুল একটা সোয়েটার। সবচেয়ে সোয়েটারটাই আমার ভালো লাগছে। এটা পরার পরে ওকে একদম স্ট্রবেরির মধ্যে লাগতেছে না? কি কিউট লাগতেছিল, মাশাআল্লাহ। নতুন কাপড় পরার পরে যদি সুন্দর সুন্দর কয়েকটা ছবি না তুলি তাহলে হয়? ওকে এই সুন্দর চেয়ারটার মধ্যে বসাই দিয়েছি যাতে ওর কয়েকটা সুন্দর ছবি তুলতে পারি। ভাগ্যে সেই চেয়ারটা বাসায় ছিল, না হলে সোহানার ছবি আমি একলা একলা কিভাবে তুলতাম। সোহানাকে ওষুধ খাওয়ানো কিন্তু খুবই ট্রিক্সের ব্যাপার। তাকে ওষুধ মুখে দিলেই সে ঠুস করে ফেলে দেয়, কোনোভাবেই তাকে খাওয়ানো যায় না। এই জন্য ড্রপারটা দিয়ে অল্প অল্প করে একটু একটু করে তার মুখের ভিতরে দিতে হয়। আমরা যেমন অল্প অল্প করে মুখের ভিতরে দিই, সেও কিন্তু ভালোই বুদ্ধিমান, সেও প্রিটেন্ড করে যে সে খেয়ে ফেলছে। আমরা আবার দেই, তারপরে সে জমাইতে জমাইতে একসময় পুরোটা মুখের মধ্যে থেকে টুট করে বাইরে ফেলে। আমাদের বরিশালে না একটা টার্ম আছে ফাউ
ফাউখে জ্বালা দেয়া। আমার জামাই ইদানিং শুরু করছে ফাউখে জ্বালা দেয়া। কিছুক্ষণ পরপরই বলবে, কিরে সোহানা কেন কথা বলে না, কিরে সোহানা কেন চোখের দিকে তাকায় না, কিরে কেন সোহানা ইন্টারাকশন করে না। আজকে সকালে দেখি ঘুম থেকে উঠে সোহানার সাথে এসে গল্প করে বলতেছে, কি সোহানা কখন তুমি কথা বলবা, কখন তুমি হাঁটবা, কখন তুমি উঠে দাঁড়াবা। মানে পারে না সোহানাকে একবার এসে 2 বছরের বাবু বানায় দেয়। কথা বললো দেখি। ও ও ও বলো না তুমি, সেরকম একটু বলো তো দেখি। হুম হুম। এই বয়সে বাচ্চারা কি অনেক শব্দ করে? আমার ঠিক খেয়াল নাই সাফওয়ান শানার মানে কি ছিল, কান দিয়ে তো জোরে জোরে চিল্লে চিল্লে। সাফওয়ান কইছে পাপার চেহারা একটু শিম্পাঞ্জির মতো। কালকে গোসল করে দেখি বল কি, মামা পাপার চেহারা একটু শিম্পাঞ্জির মতো। আমার মনে পড়ছে তোমার ওই ছবিটা, মনে আছে তোমার একটা ছবি আছে যে ওইটা একদম শিম্পাঞ্জি। ওই ছবিটা কোথায় আমি খুঁজে পেলাম না, তো ওটা সাফওয়ান একটু দেখাইতাম। দেখি ওই যে ওই চেহারাটা করো, এদিক চাও। সোহানা তোমার পাপা শিম্পাঞ্জির মতো চেহারা করতে পারে জানো তুমি? যদিও তার ম্যাক্সিমাম কথা আমি হেসেই উড়াই দেই, তারপরও টেনশন তো আমারও কিছুটা হয়। যেহেতু ও প্রিম্যাচিওর, আমাদের দুজনেরই একটু টেনশন হয় সবকিছু ঠিকঠাক মতো হবে তো, কোনো সমস্যা হলো না তো। আপনারা সবাই আমাদের 3টা বাচ্চার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া করবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।